শহরের আকাশ ছোঁয়া আভিজাত্যের প্রতীক স্বর্ণশিখর ব্যাঙ্কুয়েট আজ যেন কোনো অপার্থিব আলোর চাদরে ঢাকা পড়েছে। হাজারো ঝাড়লণ্টনের কৃত্রিম রোশনাই রাতের আকাশকেও হার মানাচ্ছিল, কিন্তু সেই চোখ ধাঁধানো সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল এক অমানবিক দম্ভ। আজ এই জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল শহরের সবচেয়ে প্রতাপশালী ও চরম দাম্ভিক শিল্পপতি রাজশেখর সান্যালের একমাত্র কন্যার পরিণয় উৎসব। উৎসবের প্রতিটি কোণ থেকে বিদেশি ফুলের উগ্র সুবাস আর অতি মূল্যবান আতরের ঘ্রাণ ভেসে আসছিল। আমন্ত্রিত অতিথিদের কবজিতে থাকা ঘড়ি আর গলার হারের আর্থিক মূল্যমান সম্ভবত কোনো সাধারণ মানুষের আজীবনের কঠোর পরিশ্রমের উপার্জনের চাইতেও বহুগুণ বেশি ছিল। নিজের আকাশচুম্বী ঐশ্বর্য আর ক্ষমতার দাপট জাহির করার নেশায় রাজশেখর প্রধান ফটকের সামনে প্রকাণ্ড এক হাতিকে দাঁড় করিয়ে রেখেছিলেন, যার নাম ছিল বজ্রমুষ্টি। অসহায় সেই বজ্রমুষ্টির শরীর ভারী সোনা আর মখমলের জবরজঙ্গ অলঙ্কারে আষ্টে পৃষ্ঠে মুড়ে দেওয়া হয়েছিল। তার বিশাল পায়ে পড়ানো ছিল লোহার মোটা শিকল, যা তার নরম মাংসের গভীরে ক্ষত সৃষ্টি করে বসে যাচ্ছিল। উৎসবের ডিজের কান ফাটানো শব্দ, ঢোল নগারার বিকট আওয়াজ আর তীব্র বৈদ্যুতিক আলোর ঝলকানি সেই অবলা প্রাণীটিকে ভেতর থেকে দিশাহারা ও উন্মাদ করে তুলছিল। সে ছিল ভীষণ তৃষ্ণার্ত, ভীত এবং অসহ্য যন্ত্রণায় কাতর। অথচ সেখানে উপস্থিত শত শত বিত্তবান অতিথিদের মধ্যে একজনও সেই প্রাণীর চোখের জল বা আর্তনাদ অনুভব করতে পারছিলেন না। তারা কেবল সেই যন্ত্রণাবিদ্ধ জীবের সঙ্গে ছবি তোলায় মত্ত ছিলেন। ঠিক তখনই সবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, যখন একজন মদ্যপ অতিথি কৌতুক করার ছলে বজ্রমুষ্টির সুরের ওপর জ্বলন্ত সিগারেটের কটু ধোঁয়া ছাড়ল। তখন সেই প্রাণীটি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। একটি বীভৎস ও হৃদয়বিধারী গর্জনে পুরো প্রেক্ষাগৃহ থরথর করে কেঁপে উঠল। বজ্রমুষ্টি সজোরে এক ঝাপটা দিল এবং পাশে থাকা সুসজ্জিত ভারী স্তম্ভগুলোকে খড়কুটোর মতো উপড়ে ফেলে দিল। মুহূর্তের মধ্যে আমন্ত্রিত অভ্যাগতদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল। যারা এতক্ষণ হাসাহাসি করছিল তারা নিজের প্রাণ রক্ষার্থে একে অপরকে পদদলিত করে পালাতে শুরু করল। মেঝের ওপর ছড়িয়ে থাকা দামি কাঁচের পাত্রগুলো চুরমার হতে লাগল। রাজকীয় খাবারের স্টলগুলো ধুলোয় লুটিয়ে পড়ল এবং আনন্দঘন বিয়ের পরিবেশ নিমিষেই আর্তনাদ আর হাহাকারে ভরে উঠল। রাজশেখর সান্যাল নিজের বিশেষ নিরাপত্তার ঘেরাটোপে দাঁড়িয়ে এই ধ্বংসলীলা প্রত্যক্ষ করছিলেন। তার কন্যার বিয়ের অমঙ্গলের চেয়ে নিজের সামাজিক সম্মান আর অর্থসম্পদের ক্ষতির আশঙ্কাই তাকে বেশি বিচলিত করছিল। ক্রোধে তার মুখমণ্ডল টকটকে লাল হয়ে উঠল। তিনি তার প্রধান নিরাপত্তা প্রহরীকে চিৎকার করে হুকুম দিলেন, কিসের জন্য অপেক্ষা করছ? শেষ করে দাও এই জানোয়ারটাকে। এই পাগল হাতিটাকে এখনই গুলি করো, যাতে এটি আমার আয়োজনের আর কোনো ক্ষতি করতে না পারে। নিরাপত্তারক্ষী তার ভারী আগ্নেয়াস্ত্রটি উঁচিয়ে লক্ষ্য সরাসরি বজ্রমুষ্টির ললাটে স্থির করল। সেই বিশাল প্রাণীটি, যে তখন ভয় আর ক্রোধের এক প্রচণ্ড ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল, নিজের অবধারিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিল। চারদিকের কোলাহল হঠাৎ এক থমথমে নিস্তব্ধতায় রূপান্তরিত হল। প্রত্যেকের হৃৎস্পন্দন যেন বন্ধ হওয়ার উপক্রম হল। ঠিক সেই মুহূর্তে যখন রক্ষী ট্রিগার চাপতে উদ্যত হল, জনসমুদ্র চিরে একটি ছোট্ট মলিন কায়া বিদ্যুতের গতিতে সামনের দিকে ধাবিত হল। সে ছিল 10 বছরের পিতৃহীন বালক আকাশ, যাকে ডেকোরেটরের লোকগুলো কেবল ব্যবহৃত থালাবাসন পরিষ্কার করার জন্য দিনমজুর হিসাবে নিয়ে এসেছিল। তার পরিধেয় বস্ত্র ছিল জীর্ণ এবং সর্বাঙ্গে ছিল অতি দারিদ্র্যের চিহ্ন, কিন্তু তার চোখের মণি দুটোতে জ্বলছিল এক অলৌকিক তেজ। আকাশ নিজের তুচ্ছ জীবনের পরোয়া না করে সরাসরি সেই তাক করা বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ল। সে তার দুটি হাত প্রসারিত করে রক্ষীর চোখের দিকে অপলক তাকিয়ে চিৎকার করে উঠল, না, আপনি একে হত্যা করতে পারেন না, দয়া করে থামুন। রাজশেখর সান্যাল, যিনি রাগে অগ্নিশর্মা হয়ে কাঁপছিলেন, দ্রুত পায়ে এগিয়ে এলেন। তিনি আকাশকে এক সজোরে চড় কষালেন, যার আঘাতে সেই ক্ষুদ্র শিশুটি টাল সামলাতে না পেরে পাথুরে মাটিতে আছড়ে পড়ল। ওরে নীচ জাতের ভৃত্য, আমার আদেশের অবাধ্য হওয়ার স্পর্ধা তোর হল কি করে? পথের সামনে থেকে সরে যা, নতুবা এই জানোয়ারের সঙ্গে তোরও প্রাণ যাবে। আকাশের কচি গালে 5 আঙুলের লাল দাগ বসে গেল এবং ঠোঁটের কোণ দিয়ে রক্ত ছুঁয়ে পড়তে লাগল, কিন্তু সে এক ফোঁটা কাঁদল না।
সে পুনরায় তৎক্ষণাৎ উঠে দাঁড়াল এবং আবারও বন্দুকের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে লইল। সে 2 হাত জোড় করে রুদ্ধ কণ্ঠে শেঠের কাছে করুণা ভিক্ষা চাইল। মালিক, প্রয়োজন হলে আমাকে মেরে ফেলুন, কিন্তু একে মারবেন না। এটি উন্মাদ নয়, এটি কেবল ভয় পেয়েছে। আপনারা সকলে মিলে একে ভীষণ আতঙ্কিত করে তুলছেন। আমাকে মাত্র 5 মিনিট সময় দিন, কেবল 5 মিনিট। আমি কথা দিচ্ছি, এটি শান্ত হয়ে যাবে। রাজশেখর সান্যাল অত্যন্ত ঘৃণাভরা চোখে সেই নগণ্য বালকটিকে নিরীক্ষণ করলেন। তিনি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না যে এই সামান্য একজন পরিচারক, যে হয়তো কোনোদিন পাঠশালার ছায়াও দেখেনি, সে একটি ক্ষিপ্ত হাতিকে বশ করার আস্ফালন করছে। সমবেত ধ্বনি অতিথিদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ কেউ বলতে শুরু করল ছেলেটি উন্মাদ, আবার কেউ বলল ওর মরে যাওয়ার খুব শখ হয়েছে। রাজশেখর নিজের মহার্ঘ ঘড়ির দিকে দৃষ্টিপাত করলেন এবং এক কুটিল হাসি হেসে বললেন, বেশ, তোর মৃত্যুর প্রহসন দেখতেও আমার কোনো আপত্তি নেই। তোকে 5 মিনিট সময় দেওয়া হলো, তবে মনে রাখিস, যদি এই জানোয়ার তোকে পিষে ফেলে তবে আমার কোনো দায়িত্ব থাকবে না। শহরে তোদের মতো ভিখারির কোনো অভাব নেই। পুরো ভিড় যেন দম বন্ধ করে ফেলল। সবাই নিশ্চিত ছিল যে পরের মুহূর্তেই সেই প্রাঙ্গণের রক্তের বন্যা বয়ে যাবে। আকাশ তার ঠোঁটের রক্ত জামার হাতায় মুছে নিয়ে শান্তভাবে উঠে দাঁড়াল। সে তার ঢিলেঢালা ওয়েটারের জ্যাকেটটি খুলে একপাশে ছুঁড়ে দিল, যা তার ক্ষুদ্র শরীরে অনেক বড় হচ্ছিল। এখন সে ছিল কেবল তার মলিন গেঞ্জি আর প্যান্টে। সে সম্পূর্ণ নিরস্ত্র ছিল। তার হাতে কোনো শাসনের লাঠি ছিল না, ছিল না কোনো অঙ্কুশ। সে অত্যন্ত ধীর কদমে বজ্রমুষ্টির দিকে অগ্রসর হল। সেই প্রকাণ্ড জীবটি তখনও রাগে ফসফস করছিল। তার রক্তবর্ণ চোখ আগুনের গোলার মতো জ্বলছিল। তার পায়ে বাঁধা লোহার শিকল দিয়ে চামড়া ছিঁড়ে অবিরত রক্ত ঝরছিল। অসহ্য ব্যথা আর অপমান সেই বিশাল প্রাণটিকে হিতাহিত জ্ঞানশূন্য করে দিয়েছিল। বজ্রমুষ্টি যখন দেখল আকাশ তার দিকে এগিয়ে আসছে, সে এক বিকট গর্জন করে নিজের সুর বাতাসে আছাড়াতে লাগল, যেন সে চূড়ান্ত সংকেত দিচ্ছিল যে আর এক পা এগোলেই চূর্ণ বিচূর্ণ করে দেবে। কিন্তু আকাশ বিচলিত হল না। তার চলায় কোনো ভয় ছিল না, বরং ছিল এক গভীর মমতা। জগতের চোখে সে ছিল এক হিংস্র হাতি, কিন্তু আকাশের কাছে সে ছিল তার প্রাণের প্রিয় বজ্র। এই বিষয়টি সেখানে উপস্থিত কোনো অভিজাত ব্যক্তিই জানতেন না যে আকাশ আর বজ্রের অন্তরের টান ছিল রক্তের সম্পর্কের চেয়েও দৃঢ়। স্মৃতির এক ঝাপসা পর্দা আকাশের মনে সরে গেল। এই হাতিটি ছিল তার গ্রামের আপনজন। আকাশ যখন মাত্র 5 বছরের শিশু ছিল, তখন এক প্রলয়ঙ্কারী বন্যায় তার পিতামাতা হারিয়ে গিয়েছিলেন। তখন এই হাতিটি তাকে নিজের সুর দিয়ে সযত্নে তুলে একটি উঁচু টিলার ওপর বসিয়ে দিয়েছিল এবং সারা রাত সেই ভয়াল ঝড়ের হাত থেকে তাকে রক্ষা করেছিল। আকাশ অনাথ হয়ে যাওয়ার পর এই বজ্রই হয়ে উঠেছিল তার একমাত্র আশ্রয় ও পরিবার। তারা দুজনে একই পাত্রে খাবার ভাগ করে খেত, পুকুরে একসঙ্গে জলকেলি করত। কিন্তু অমোঘ দারিদ্র্য তাদের সেই সুখের দিনগুলো কেড়ে নিল। গ্রামের মহাজন পাওনা টাকার বদলে বজ্রকে শহরের নিষ্ঠুর ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছিল। আকাশ সেই অভিশপ্ত দিনটি কখনো বিস্তৃত হতে পারেনি, যখন বজ্রকে লোহার শিকল দিয়ে ট্রাকে তোলা হচ্ছিল এবং দুজনের চোখ দিয়েই নোনা জল ঝরছিল। আজ 2 বছর অতিক্রান্ত হওয়ার পর নিয়তি তাদের আবারও এই বিচিত্র মোড়ে নিয়ে এলো। কিন্তু বর্তমানের বজ্র অনেকটা বদলে গিয়েছিল। শহরের কৃত্রিমতা, ক্রমাগত প্রহার আর নির্দয় বন্দিদশা তাকে পশুর চেয়েও বেশি হিংস্র করে তুলেছিল। আকাশের হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছিল তার প্রাণের বন্ধুর এই করুণ দশা দেখে। আকাশ এখন সেই বিশাল দেহী প্রাণী থেকে মাত্র 10 কদম দূরে দাঁড়িয়েছিল। বন্দুকধারী রক্ষীরা আদেশের অপেক্ষায় ছিল। বজ্রমুষ্টি তার প্রকাণ্ড পা তুলল। সে আকাশকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে উদ্যত হল। উপস্থিত মহিলারা আতঙ্কে চোখ বুজে ফেললেন। মৃত্যু যেন আকাশের মাথার ওপর অট্টহাসি হাসছিল। সবার ধারণা ছিল আকাশের হাড়গোড় এখন ধুলোয় মিশে যাবে। কিন্তু তখনই সেই নারকীয় চিৎকারের মাঝে এক অতি করুণ ও মধুর সুর ভেসে এলো। আকাশ নিজেকে রক্ষা করার জন্য হাত তোলেনি কিংবা পিছু হটেনি। সে শুধু তার অশ্রুসিক্ত নয়ন বজ্রের রক্তাভ চোখের ওপর রাখল এবং সেই অতি পরিচিত পাহাড়ি ঘুমপাড়ানি গান গাইতে শুরু করল, যা সে গ্রামে প্রায়ই বজ্রকে শান্ত করার জন্য শোনাত। ওরে সাথী, ওরে বন্ধু, ফেলে জগতের সব পিছু টান,
চল আমরা নিজের মাটিতে ফিরে যাই। তার কণ্ঠে কোনো জাদুকরী মন্ত্র ছিল না, ছিল শুধু একটি শিশুর অকৃত্রিম ভালোবাসা আর বিচ্ছেদ বেদনা। যেমনই সেই সুর সেই উন্মাদ হাতির কর্ণকুহরে প্রবেশ করল, এক অভাবনীয় মিরাক্কেল ঘটে গেল। শূন্যে তোলা সেই পা, যা মুহূর্তেই পাথর হয়ে আছড়ে পড়ার কথা ছিল, তা মধ্য আকাশেই স্থির হয়ে গেল। বজ্রের দেহ, যা রাগে কাঁপছিল, তা অকস্মাৎ নুথর হয়ে গেল। রাজকীয় উৎসবের সমস্ত শোরগোলের মাঝে সেই অবলা প্রাণীটি সেই একটি কণ্ঠস্বর চিনে নিতে ভুল করেনি, যা তার আত্মার অন্তঃস্থলের সঙ্গে মিশেছিল। বজ্র তার সুর, যা এতক্ষণ বিনাশ করছিল, তা অত্যন্ত নম্রভাবে নিচে নামাল। সে আকাশের সান্নিধ্যে এলো এবং তাকে ব্যাকুলভাবে শুঁকতে লাগল। সেই ছিন্নমূল পোশাক আর ঘামের গন্ধে সে খুঁজে পেল তার পরম সুহৃদ, তার হারানো ভাইয়ের চিরচেনা ঘ্রাণ। সেই সুবাস, যা তাকে তার শৈশব, সেই নদী আর সেই মুক্ত দিনগুলোর কথা মনে করিয়ে দিল, যখন সে কোনো কৃতদাস ছিল না, ছিল অরণ্যের মুক্ত রাজা। আকাশ রোদন করতে করতে বজ্রের আরও নিকটে গেল। তার মনে আর কোনো শঙ্কার লেশমাত্র ছিল না। সে তার ছোট হাত দুটি দিয়ে হাতির সেই পা জড়িয়ে ধরল, যেখানে লোহার শিকল মাংস খুবলে নিয়েছিল এবং রক্ত ঝরছিল। বজ্র, ওরে আমার ভাই, তোর অনেক কষ্ট হচ্ছে তাই না? আকাশ ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগল, আমি এসে গেছি রে, এখন আর কেউ তোকে প্রহার করবে না। আমি তোকে আর কোনো আঘাত সইতে দেব না। এই অলৌকিক দৃশ্য অবলোকন করে সেখানে উপস্থিত পাষাণ হৃদয়ের মানুষদেরও শরীরের রোম দাঁড়িয়ে গেল। যে বুনো প্রাণীকে আধুনিক আগ্নেয়াস্ত্র, শিকল আর শাসন কাবু করতে পারেনি, সে একটি নিঃস্ব শিশুর চোখের জলের কাছে আত্মসমর্পণ করল। বজ্র ধীরে ধীরে এবং অত্যন্ত সন্তর্পণে নিজের হাঁটু গেড়ে মাটির ওপর বসে পড়ল, যাতে সে আকাশের উচ্চতার সমান হতে পারে। সে তার দীর্ঘ সুরটি আকাশের গ্রীবায় জড়িয়ে ধরল, ঠিক যেভাবে এক স্নেহময়ী জননী তার হৃত সন্তানকে পরম মমতায় আলিঙ্গন করেন। হাতির বিশাল নয়ন যুগল দিয়ে বড় বড় অশ্রুর ফোঁটা গড়িয়ে পড়তে লাগল এবং আকাশের গালে আছড়ে পড়ল। সেই রুদ্র প্রাণীটি এখন একটি অবুজ বালকের মতো হাপুস নয়নে কাঁদছিল। সমস্ত ব্যাঙ্কুয়েট হল যেন এক স্তব্ধ কবরস্থানে পরিণত হল। রাজশেখর সান্যালের হাতের মূল্যবান পানীয়র পাত্রটি মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেখানে উপস্থিত ধনকুবেরদের দল, যারা এতক্ষণ আত্মরক্ষায় লিপ্ত ছিল, তারা এখন স্বীয় স্থানে প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তারা নিজেদের দর্শনেন্দ্রিয়কে বিশ্বাস করতে পারছিল না। একদিকে ছিল তাদের অঢেল সম্পদ আর দম্ভ, যা তুচ্ছ প্রমাণিত হয়েছে, আর অন্যদিকে ছিল এক নিঃস্ব বালকের স্বর্গীয় প্রেম, যা অসম্ভবকে সম্ভব করেছে। নীরবতা এতটাই গভীর ছিল যে মানুষের শ্বাস প্রশ্বাসের শব্দ শ্রুত হচ্ছিল। কিছুক্ষণ আগে যে স্থান আর্তনাদে মুখরিত ছিল, এখন সেখানে এক অতি পবিত্র ও শান্ত ভাব বিরাজ করছিল। আকাশ তার জীর্ণ গেঞ্জির একাংশ ছিঁড়ে বজ্রের রক্তাক্ত ক্ষতে প্রলেপ দেবার মতো করে বাঁধতে লাগল। বজ্র অবিচল দাঁড়িয়ে রইল, কেবল নিজের সুর দিয়ে আকাশের মস্তকে আশীর্বাদ বর্ষণ করতে লাগল, যেন তার প্রতীক্ষার অবসান ঘটেছে এবং তার ত্রাতা ফিরে এসেছে। ক্ষতস্থানে বসন বাঁধতে বাঁধতে আকাশ না ফিরেই ধরা গলায় উচ্চারণ করল, হুজুর, আপনাদের মনে হয়েছিল এটি পাগল হয়েছে। না হুজুর, এটি কেবল প্রচণ্ড তৃষ্ণার্ত ছিল আর যন্ত্রণায় দগ্ধ হচ্ছিল। আপনারা একে সোনা আর মখমলের আবরণে তো মুড়ে দিয়েছেন, কিন্তু সামান্য একটু পানীয় জলও দেননি। আপনাদের উৎসবের এই বিকট শব্দ একে যন্ত্রণার চরম সীমায় পৌঁছে দিয়েছিল। আকাশ ঘুরে সরাসরি রাজশেখর সান্যালের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকাল। এবার তার দৃষ্টিতে কোনো ভয় ছিল না, ছিল এক অব্যক্ত ধিক্কার, যা সেখানে উপস্থিত প্রতিটি ঐশ্বর্যশালী মানুষের বিবেককে চাবুক মারল। হুজুর, জানোয়ার এটি নয়, জানোয়ার তো সেই মানুষগুলো যারা একে এই অমানুষিক যন্ত্রণার দিকে ঠেলে দিয়েছে। আপনারা আপনাদের অর্থ দিয়ে এর দেহ ক্রয় করতে পারেন, একে শিকলে আবদ্ধ করতে পারেন, কিন্তু এর ভালোবাসা অর্জন করতে পারেন না। দেখুন, আপনাদের আগ্নেয়াস্ত্র একে আরও প্রলয়ঙ্করী করে তুলছিল, কিন্তু আমার সামান্য ভালোবাসা একে বশ মানিয়ে দিল। আকাশের এই শব্দগুলো রাজশেখর সান্যালের হৃদয়ে যেন তীক্ষ্ণ তীরের মতো বিঁধল। তিনি নিজেকে শহরের অপ্রতিদ্বন্দ্বী অধিপতি জ্ঞান করতেন, যিনি ভাবতেন বিত্ত দিয়ে সংসারের সব কিছু করায়ত্ত করা সম্ভব। কিন্তু আজ একটি অপরিচ্ছন্ন সামান্য বালকের কাছে তিনি নিজেকে অত্যন্ত ক্ষুদ্র ও লজ্জিত বোধ করছিলেন। তার অফুরন্ত সম্পদ, তার সুশৃঙ্খল প্রহরী বাহিনী, তার সামাজিক আভিজাত্য
সবকিছু সেই এক পলকে ধূলিস্যাৎ হয়ে গেল। রাজশেখর সান্যাল প্রথমবার উপলব্ধি করলেন যে আধিপত্য আর বিভীষিকার ওপর তার এত অহমিকা ছিল তা আদতে শূন্য। একদিকে ছিল তার পৈশাচিকতা, যা ধ্বংসকে আমন্ত্রণ জানিয়েছিল, এবং অন্যদিকে ছিল এক অনাথ বালকের দয়া, যা স্বর্গীয় শান্তি ফিরিয়ে এনেছিল। উপস্থিত অনেক অতিথির নয়নকোণ সিক্ত হয়ে উঠল। যে অভ্যাগতরা কিছুক্ষণ আগে আকাশকে জঘন্য ভিখারি ভেবে তুচ্ছতাচ্ছিল্য করেছিল, এখন তারা তাকে এক মহিমান্বিত মানুষের মর্যাদায় দেখছিল। রাজশেখরের দুচোখ থেকে দম্ভের আবরণ খসে পড়ল। তিনি অত্যন্ত মন্থর গতিতে হাত তুলে প্রহরীদের নির্দেশ দিলেন, অস্ত্র নামিয়ে রাখো এখনই। তার স্বরে এখন আর সেই কর্কশ আভিজাত্য ছিল না, ছিল এক অভাবনীয় বিনয়। তিনি ধীরে ধীরে সেই স্থানটির দিকে অগ্রসর হলেন যেখানে আকাশ বজ্রের অতি নিকটে দাঁড়িয়েছিল। রাজশেখর নিজের পকেট থেকে সেই বহুমূল্য রেশমি রুমাল বের করলেন, যা তিনি নিজের গর্ব মনে করতেন, এবং অত্যন্ত যত্নে আকাশের রক্তরঞ্জিত গাল মুছে দিলেন যেখানে তিনি স্বয়ং প্রহার করেছিলেন। রাজশেখর সান্যালের নয়নে তখন অনুতপ্ত অশ্রু। যে হস্ত দিয়ে তিনি সেই মাসুম বালকের ওপর আঘাত করেছিলেন, সেই হাত জোর করে তিনি ধুলোর ওপর হাঁটু গেড়ে বসে পড়লেন। একজন ধনকুবেরের এক তুচ্ছ পরিচারকের সামনে এই বিনম্র নতি স্বীকার সেখানে উপস্থিত প্রত্যেকের কাছে এক ঐতিহাসিক ঘটনার মতো ছিল। রাজশেখর সান্যাল রুদ্ধ কণ্ঠে বললেন, বাবা, আমাকে মার্জনা করো। আজ পর্যন্ত আমার ভ্রম ছিল যে আমি এই নগরের প্রকৃত ঈশ্বর, কিন্তু আজ তুমি আমাকে শিক্ষা দিলে যে প্রকৃত শ্রেষ্ঠ সে নয় যার মস্তকে রত্নখচিত মুকুট থাকে, বরং প্রকৃত শ্রেষ্ঠ সে যার বক্ষপঞ্জরের নিচে একটি স্বর্ণ সদৃশ হৃদয় থাকে। আমি আজ চূড়ান্তভাবে পরাজিত। হে বৎস, তোমার অন্তরের ঐশ্বর্যের কাছে আমার সমস্ত বৈভব অতিশয় নগণ্য। রাজশেখর তৎক্ষণাৎ চিৎকার করে তার প্রধান কর্মীকে আদেশ দিলেন, দাঁড়িয়ে বিমর্ষ হওয়ার সময় নেই, চাবি নিয়ে এসো, অবিলম্বে এর বন্ধন মুক্ত করো, এবং ভাণ্ডারে যত ফলমূল আর পানীয় আছে সব এখানে উপস্থিত করো। আজ এই প্রাণটি অভুক্ত থাকবে না। মুহূর্তের মধ্যে চারদিকে কর্মচাঞ্চল্য শুরু হয়ে গেল। অল্প সময়ের মধ্যেই লোহার সেই দানবীয় শিকলের কপাট খুলে দেওয়া হল। যেমনই সেই ভারী শিকলগুলো মেঝের উপর আছড়ে পড়ল, তাদের সেই ঝনঝন শব্দ গোটা হলে এক স্বাধীনতার জয়ধ্বনি ঘোষণা করল। বজ্র এক দীর্ঘ ও আরামদায়ক নিঃশ্বাস ত্যাগ করল। তার চরণের সেই গভীর ক্ষতগুলো তখনও তাজা ছিল, কিন্তু মুক্তির আস্বাদ সেই ব্যথায় মলমের কাজ করছিল। হোটেলের কর্মীরা যারা এতক্ষণ ভয়ে তটস্থ ছিল, তারা এখন বড় বড় গামলায় জল এবং রাশি রাশি মিষ্টান্ন, আখ আর ফলমূল নিয়ে উপস্থিত হল। আকাশ সহস্তে বজ্রকে জলপান করালো এবং আহার্য প্রদান করল। বজ্রও অত্যন্ত প্রীতি ভরে নিজের সুর দিয়ে একটি মিষ্টান্ন তুলে প্রথমে আকাশের মুখের সামনে ধরল, যেন সে বলতে চাইল, আগে তুমি গ্রহণ করো, হে আমার পরম মিত্র। এই অপূর্ব দৃশ্য দেখে অনেক নারীর চোখের কোল ভিজে এলো। এটি ছিল পরম করুণা আর ভালোবাসার এমন এক মহামিলন যা হয়তো মর্তের মানুষ ইতিপূর্বে কখনো প্রত্যক্ষ করেনি। রাজশেখর সান্যাল আকাশের স্কন্ধে হাত রাখলেন এবং সমবেত জনতাকে উদ্দেশ্য করে বললেন, সকলে কর্ণপাত করুন। আজ আমার কন্যার বিবাহ উৎসব, কিন্তু আজকের প্রকৃত নায়ক অন্য কেউ। এই বালকটি আজ শুধু আমার অমঙ্গল রোধ করেনি, বরং আমার কলুষিত আত্মাকে নরকের দ্বার থেকে রক্ষা করেছে। আজ যদি এ বাধা না দিত, তবে আমার হাতে এক নিষ্পাপ জীবের প্রাণহানি হতো এবং সেই পাপের বোঝা আমাকে আজীবন দগ্ধ করত। পরিবেশের চিত্র পুরোপুরি পরিবর্তিত হয়ে গিয়েছিল। এখন সেখানে কোনো কৃত্রিম বাদ্যের কোলাহল ছিল না, কিংবা অহংকারের কোনো আস্ফালন ছিল না। প্রত্যেকের দৃষ্টি নিবদ্ধ ছিল সেই শীর্ণ বালকটির ওপর, যে এখন যে কোনো বরেণ্য ব্যক্তির চেয়েও মহান মনে হচ্ছিল। রাজশেখর সান্যাল এক যুগান্তকারী ঘোষণা দিলেন, আজ থেকে এই হাতিটি আমার নয়। বজ্র আর কখনো পরাধীনতার গ্লানি সইবে না। একে আর কোনো জনসমাবেশে প্রদর্শনের সামগ্রী হিসেবে দাঁড় করানো হবে না। আমি শপথ করছি, আগামী প্রভাতেই একে রাষ্ট্রের শ্রেষ্ঠ অভয়ারণ্যে নিরাপদ আশ্রয়ে পাঠানো হবে, যেখানে সে নীল আকাশের নিচে নিজের স্বজাতীয়দের সাথে অবাধে বিচরণ করতে পারবে। এর যাবৎকাল যাবতীয় ব্যয়ভার আমি নিজে বহন করব। কিন্তু রাজশেখরের ঘোষণা তখনও সমাপ্ত হয়নি। তিনি আকাশের দিকে তাকিয়ে স্মিত হাসলেন, যার চোখে এখন নতুন জীবনের স্বপ্ন দানা বাঁধছিল। আর তোমার কথা বলি বাবা,
তুমি বুঝিয়ে দিয়েছ যে হীরকখণ্ডের প্রকৃত বিচারক কেবল জহুরি নয়, বরং একটি মহৎ হৃদয় হতে পারে। তুমি পরিচারক হওয়ার জন্য ভূমিষ্ঠ হওনি। রাজশেখরের গম্ভীর স্বর সারা গৃহে প্রতিধ্বনিত হল। আমি আজ প্রকাশ্য দিবালকে এই অঙ্গীকার করছি যে আকাশের ভবিষ্যৎ সমস্ত শিক্ষা, বাসস্থানের ব্যয় এবং মানুষের মতো মানুষ করার দায়ভার আমি গ্রহণ করছি। এই বালকটি আর অনাথ নয়। যে শৌর্য আর প্রজ্ঞার প্রমাণ সে আজ দিয়েছে তা অনেক উচ্চশিক্ষিত ব্যক্তির মধ্যেও বিরল। আকাশ, আজ থেকে তুমি আর পরিচারক নও, তুমি আমার পুত্রের ন্যায়। তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, এক মহান মানুষ হিসেবে গড়ে উঠবে এবং বিশ্ববাসীকে দেখাবে প্রকৃত মনুষ্যত্ব কাকে বলে। সমগ্র প্রেক্ষাগৃহ হাততালির গর্জনে মুখরিত হল। সেই হাতগুলোই যা কিছুক্ষণ আগে আকাশকে প্রত্যাখ্যান করছিল, আজ তার জয়গানে মত্ত ছিল। আকাশের নয়ন থেকে শ্রাবণ ধারার মতো জল ঝরতে লাগল। সে কখনো কল্পনার জগতেও ভাবেনি যে তার ভাগ্যলিপি এভাবে সুপ্রসন্ন হবে। সে কম্পিত হস্তে রাজশেখর সান্যালের চরণ স্পর্শ করার চেষ্টা করল, কিন্তু তিনি তাকে সস্নেহে আলিঙ্গন করে নিজের বক্ষে চেপে ধরলেন। সেই জাঁকজমকপূর্ণ বিবাহ বাসর থেকে এখন হিরণ্য মণিমুক্তার দ্যুতি ম্লান হয়ে গিয়েছিল এবং মানবতার অমল জ্যোতি সব কিছুর ঊর্ধ্বে উদ্ভাসিত হয়েছিল। সারা নিশি আকাশ বজ্রের সান্নিধ্যেই অতিবাহিত করল। সে অনুধাবন করছিল এই মিলন আর মাত্র কয়েক মুহূর্তের। পরবর্তী ভোরে যখন দিনের প্রথম রবির কিরণ ঝিলিক দিল, তখন বন্যপ্রাণী দপ্তরের একটি বিশালাকার ট্রাক স্বর্ণশিখর ব্যাঙ্কুয়েটের দ্বারে এসে উপস্থিত হল। এই বিশেষ যানটি বজ্রকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। কোনো খেলাঘর বা খাঁচায় নয়, বরং এক আদিম অরণ্যের মুক্তাঙ্গনে, যেখানে কোনো বন্ধন থাকবে না, কোনো দণ্ড থাকবে না এবং থাকবে না কোনো নিষ্ঠুর প্রভু। বিদায়ের ক্ষণটি ছিল অত্যন্ত ভারাক্রান্ত। আকাশ বজ্রের ললাটে নিজের মস্তক ঠেকিয়ে ধীরে ধীরে নিবেদন করল, যা আমার ভাই, নিজের রাজ্যে ফিরে যা। এখন তোকে আর কখনো মানুষের বিলাসিতার জন্য নতি স্বীকার করতে হবে না। তুই আজ থেকে স্বাধীন। বজ্র যে তখন সম্পূর্ণ শান্ত ও সমাহিত ছিল, সে সবকিছুই অনুভব করতে পারছিল। সে তার কোমল সুর দিয়ে আকাশের সিক্ত নয়ন মুছিয়ে দিল এবং এক অব্যক্ত ভালোবাসার ধ্বনি উচ্চারণ করল, যেন সেও তার ত্রাতাকে অন্তিম বিদায় আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছিল। যখন বজ্রকে ট্রাকে আরোহণ করানো হচ্ছিল, সে পুনঃপুন গ্রীবা ফিরিয়ে আকাশকে প্রত্যক্ষ করছিল। তার চলার ছন্দে এক বিষাদমাখা টান ছিল, যেন সে তার এই অকাল ত্রাতাকে ছেড়ে যেতে বেখিত হচ্ছিল। কিন্তু মুক্তি আর অরণ্যের আহ্বান তাকে ডাকছিল। রাজশেখর সান্যাল আকাশের পশ্চাতে দাঁড়িয়েছিলেন। তিনি তার কাঁধে ভরসার হাত রাখলেন। যানের ইঞ্জিন গর্জে উঠল এবং সেটি ধীরে ধীরে দিগন্তের দিকে যাত্রা শুরু করল। আকাশ ততক্ষণ সেই যানের পশ্চাতে ধাবিত হল, যতক্ষণ না সেটি দৃষ্টির অন্তরালে চলে গেল। তার নয়নে জল থাকলেও মুখে ছিল এক স্বর্গীয় প্রশান্তির হাসি, সেই শান্তি যা প্রিয়জনকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্ত করার পর অনুভব করা যায়। মহাকালের চাকা ঘুরে গেল এবং বেশ কয়েক বছর অতিক্রান্ত হল। আজ নগরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে একজন অতি মেধাবী ছাত্রকে বর্ষসেরা ছাত্র সম্মান প্রদান করা হচ্ছিল। মঞ্চে যখন তার নাম ঘোষিত হল, তখন করতালির শব্দ আকাশ বাতাস মথিত করছিল। সেই ছাত্রটি আর কেউ নয়, স্বয়ং আকাশ। এখন সে জীর্ণ বসনে নয়, বরং এক আভিজাত্যপূর্ণ পোশাক আর টাই পরিহিত ছিল। তার মুখমণ্ডলে ছিল এক দীপ্ত আত্মবিশ্বাসের জ্যোতি, কিন্তু তার দুই নয়নে সেই পুরনো নম্রতা আর বিনয় আজও সমানভাবে দীপ্যমান ছিল। সম্মুখ সারিতে উপবিষ্ট রাজশেখর সান্যালের নয়নযুগল গর্বে সিক্ত হয়ে এল। তিনি উপলব্ধি করলেন যে সেই কালরাত্রিতে তিনি শুধু একটি অনাথ শিশুকে সাহায্য করেননি, বরং নিজের বার্ধক্যের এক অমূল্য সম্পদ আর স্বীয় আত্মার চিরস্থায়ী শান্তি অর্জন করেছিলেন। আকাশ মাইক্রোফোন ধারণ করে তার জীবন দর্শন ব্যক্ত করল। সে তার এই শিখর জয়ের জন্য নিজের পরিশ্রমকে নয়, বরং সেই আদি দয়াকে মহিমান্বিত করল, যা তাকে আবর্জনার স্তূপ থেকে তুলে এনে এই উচ্চতায় আসীন করেছে। আকাশ নিজের পকেট থেকে একটি স্থির চিত্র বের করল এবং সবার সামনে প্রদর্শন করল। সেটি ছিল বজ্রের ছবি, যে এখন সুগভীর অরণ্যে নিজের স্বজনদের সঙ্গে নদীর নির্মল জলে আনন্দ করছিল। এই ছবিটি বন্যপ্রাণী বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা অল্প কদিন আগেই তাকে পাঠিয়েছিলেন। আকাশ দীপ্ত কণ্ঠে বলল, এটি আমার পরম বন্ধু। এটি আমাকে শিক্ষা দিয়েছে যে ভাষা আর প্রজাতি ভিন্ন হতে পারে, কিন্তু বেদনা আর প্রেমের ভাষা বিশ্বজুড়ে অভিন্ন।
সেই ব্যক্তি প্রকৃত ধনবান নয় যার কাছে সবথেকে দামি জান আছে। প্রকৃত ধনবান সে যে অন্যের অশ্রু মুছে দিতে পারে। রাজশেখর সান্যাল সেদিন একটি পরম সত্য নিজের ডায়েরির পাতায় লিপিবদ্ধ করেছিলেন। আমি সারা জীবন লোহার সিন্দুক ভরেছি, কিন্তু আমি প্রশান্তি তখনই পেলাম যখন আমি এক রিক্ত ঝুলি পূর্ণ করলাম। বৈভব দিয়ে আপনি আরামদায়ক শয্যা ক্রয় করতে পারেন, কিন্তু প্রশান্ত নিদ্রা নয়। গ্রন্থ ক্রয় করতে পারেন, কিন্তু প্রজ্ঞা নয়। এবং মানুষ ক্রয় করতে পারেন, কিন্তু তার ভালোবাসা আর একনিষ্ঠ আনুগত্য নয়। আজ আকাশ একজন উচ্চপদস্থ আধিকারিক হওয়ার পথে, এবং বজ্র গহীন অরণ্যে নিজের স্বাধীন সাম্রাজ্যের অধিপতি। কিন্তু তাদের সেই অনন্য উপাখ্যান আজও সেই নগরের মানুষের হৃদয়ে চির অম্লান হয়ে আছে। এই কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবী পরিবর্তনের জন্য কোনো অতিমানবীয় শক্তির প্রয়োজন হয় না, কেবল একটি স্পন্দিত ও সংবেদনশীল হৃদয়ের প্রয়োজন হয়। কখনো কখনো একজন হতদরিদ্র মানুষ তা করে দেখায় যা অঢেল সম্পদের অধিপতিরাও করতে অসমর্থ হয়। বাস্তব এটাই যে মানুষের মহত্ব তার বৈভব দিয়ে নয়, বরং তার নিঃস্বার্থ কর্ম আর মহৎ উদ্দেশ্য দিয়ে নির্ধারিত হয়। সেই রজনীতে একজন সাধারণ পরিচারক জয়লাভ করেছিল, এবং একজন ধনকুবের পরাজিত হয়েও জীবনের শ্রেষ্ঠ জয়লাভ করেছিলেন, কারণ সেই পরাজয়ের মধ্যেই তিনি স্বীয় মানবতার সার্থকতা খুঁজে পেয়েছিলেন। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করিও। এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করে দিও।